ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। এবছরের জুলাই থেকে আগামী 6 মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এখন থেকে সুদ হার হবে 11.83%, যা আগে ছিল 12.37%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার হবে 11.82%, যা আগে ছিল 12.30%। পারিবারিক সঞ্চয়পত্রের 5 বছর মেয়াদ পূর্তিতে সুদ হার 12.50% থেকে কমে হয়েছে 11.93%। অন্যদিকে পেনশনার সঞ্চয়পত্রে সরকার এখন 11.98 সুদ দেবে, যা আগে ছিল 12.55%। আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর ঋণের শর্ত বাস্তবায়ন ও ব্যাংক খাতে আমানত বৃদ্ধিতে এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, সঞ্চয়পত্রে মুনাফা কমালে ব্যাংকে আমানত বাড়বে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন কমার্স ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিন নীলর্মী। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে মোহাম্মদ মহসিন মিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে কারণে আজকে আমাদের এই আলোচনার অবতারণা, সেটি হচ্ছে সঞ্চয়পত্রে মুনাফা কমালে ব্যাংকে আমানত বাড়বে কিনা। কি মনে হয় আপনার, দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে বলি? ধন্যবাদ। এই কথাটি কমনলি আলোচনা করা হয় যে কোনো সেভিংসের রেট যদি কমানো হয় তাহলে একদিক থেকে সেভিংস অন্য দিকে ফ্লো হয়, এটা কমনলি আলোচনা করা হয়। কিন্তু যে জিনিসটি সর্বজন বিদিত সেটা হচ্ছে সেভিংস ইনস্ট্রুমেন্টস এগুলো রেট সেন্সিটিভ হওয়ার কারণে এই রেট কমলো বা বাড়লো, এর কারণেই ডিপোজিট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটাই একমাত্র ডিটারমিনেন্ট ফ্যাক্টর নয়। কারণ প্রত্যেকটা সেভিংস ইনস্ট্রুমেন্টেরই কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে এবং অনেকগুলো ডিটারমিনেন্ট ফ্যাক্টর থাকে। আমরা যদি বাস্তবতার আলোচনা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ইকোনমিক ট্রেন্ড প্রকাশিত হয় প্রতি মাসে, মার্চ সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি সেভিংস ইনস্ট্রুমেন্ট অর্থাৎ জাতীয় সঞ্চয়পত্র, পোস্ট অফিস সেভিংস, NRB বন্ডস এবং অন্যান্য সঞ্চয়পত্র সরকারি যেগুলো, সেগুলোতে টোটাল পরিমাণ ছিল 6,353 কোটি টাকা। আর অন্যদিকে ডিপোজিট মানি ব্যাংকস অর্থাৎ বিভিন্ন ব্যাংকগুলোতে যে ব্রড মানি এবং টোটাল ডিপোজিট ছিল তার পরিমাণ ছিল প্রায় 20,56,032 কোটি টাকার মতো। এটা ইটস এ হিউজ অ্যামাউন্ট। এই যে ডিপোজিটগুলো, এই প্রত্যেকটা ডিপোজিট ইনস্ট্রুমেন্টের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। ফলে রেট অফ ইন্টারেস্ট একমাত্র ডিটারমিনেন্ট ফ্যাক্টর নয় যে রেটটা বাড়লো ফলে সঞ্চয়পত্রের রেট বাড়লো ফলে ব্যাংকের আমানত কমে যাবে, বা সঞ্চয়পত্রের রেট কমে গেল ফলে ব্যাংকে আমানত বেড়ে যাবে, একমাত্র ফ্যাক্টর নয়। এটা হচ্ছে মূল বিষয়। নিশ্চয়ই, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণে তুলে ধরছেন ডক্টর শর্মিন নীলর্মী। আপনার কাছেও আমি একই প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে আসলে যেটা বলছি যে সঞ্চয়পত্রে মুনাফা কমালে ব্যাংকে আমানত আসলে কতটা বাড়বে বলে মনে হচ্ছে আপনার? সঞ্চয়পত্র হচ্ছে সরকারের ঋণ নেবার একটা প্রক্রিয়া। আমরা সঞ্চয়পত্র কেনার মাধ্যমে সরকার সেই ঋণটা গ্রহণ করে এবং আমাদের যে আমরা যারা রাখি সঞ্চয়পত্রে তাদেরকে দিন শেষে একটা সুদ সহ আসলটা ফেরত। এখন গভর্নমেন্ট কি বরোইং কমাতে চাচ্ছেন, মানে গভর্নমেন্ট কি কম ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছেন, সেটা একটা হতে পারে। ধরেন অর্থনীতি যখন ভালোর দিকে যায় তখন গভর্নমেন্ট বরোইং কমিয়ে দেয়। আমরা আমাদের 9-6 সুদের হিসেবে অনেক কথা বলেছি। সেই ক্ষেত্রে সেই বিবেচনা যদি দেখি তাহলে সরকারের বর্তমানে সরকারের স্পেন্ডিং কমিয়ে দেওয়ার খুব একটা সুযোগ কল্যাণকর হবে এটা এরকম মনে করবার কোনো কারণ নাই। কারণ ব্যক্তি বিনিয়োগে তেমন কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগামিতা আমরা লক্ষ্য করছি। ব্যক্তি বিনিয়োগ এই পর্যায়ে স্থবির হয়ে রয়েছে। ফলে আমি
গভর্নমেন্ট বরোয়িং কমিয়ে দিলাম এই আশায় যে আমি সুদ কমিয়ে দিলাম, সেই আমানত ব্যাংকের হাত ঘুরে বেসরকারি বিনিয়োগের উদ্যোক্তাদের হাতে যাবেন এবং নতুন নতুন ব্যবসা বান্ধব কাজকর্ম তৈরি হবে, ব্যবসায় সেইটা নিয়োজিত হবে। অন্ততপক্ষে আমি আশা করি না, ধারণা করি না যে দেশে আগামী নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা আসা পর্যন্ত নতুন ব্যক্তি বিনিয়োগ হবে। ফলে এই সময়ে যেহেতু ব্যাপক চাকরিচ্যুত ঘটেছে, বিভিন্ন কারণেই ঘটেছে চাকরিচ্যুতি, এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্রের আমানতের উপরেই নির্ভর করে থাকেন, এই মুহূর্তে আমি মনে করি না যে সঞ্চয়পত্রের এই সুদের হার কমিয়ে, বিকল্প যেহেতু নাই, আমার ক্যাপিটাল মার্কেট সেভাবে দাঁড়ায়নি, শেয়ার মার্কেট দাঁড়ায়নি, ব্যবসা ব্যক্তিগত বিনিয়োগে তেমন দাঁড়ায়নি, ফলে আমি অর্থনীতির গতিশীলতা আনতে পারবো এবং ব্যাংকের আমানত ব্যাপারে আমার কাছে সেটা মনে হয়। নিশ্চয়ই আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। মহসিন মিয়া, আবার আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে যেখানে কিছু ব্যাংকে রাখা আমানতের মুনাফা পেতে হিমশিম অবস্থা গ্রাহকদের, সেখানে আসলে কতটা আস্থার জায়গা ফিরে পাবে আসলে গ্রাহকরা, এই সিদ্ধান্তে কতটা বাড়বে বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, ওই অতি সাম্প্রতিক যে বছরগুলো গেল, সেই বছরগুলোতে এমনও সিচুয়েশন হয়েছিল কোনো কোনো ব্যাংক সেখানে চেক প্রেজেন্ট করলে সেগুলোকে অনার করতে পারতো না। অর্থাৎ ব্যাংকের উপরে মানুষের আস্থা কমে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। তখনও কিন্তু দেখা যায় যে ব্যাংকের যে টোটাল ফিক্সড ডিপোজিট বা বিভিন্ন রকম আমানত, মেয়াদি আমার 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি, সেই টোটাল মেয়াদি আমানতের পরিমাণ ছিল 15,92,301 কোটি টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট। সেই তুলনায় সঞ্চয়পত্র, পোস্ট অফিস সেভিংস, এনআরবি বন্ডস এবং অন্যান্য সরকারি যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু অনেক কম ছিল, এবং তখন কিন্তু সঞ্চয়পত্রের রেটও বেশি ছিল। সঞ্চয়পত্রের রেট বেশি হওয়ার পরেও দেখা গেছে যে সেখানে মানে ডিপোজিট যাচ্ছে না তেমন একটা। এর কারণ কি? এর কারণ হচ্ছে সঞ্চয়পত্রগুলো সাধারণত একটা বিশেষ শ্রেণীর সঞ্চয় সেখানে গিয়ে জমা হয়। অর্থাৎ যারা গভর্নমেন্ট চাকরি করেছেন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছেন, তারা রিটায়ারমেন্টে গিয়েছেন, সেখানে রিটায়ারমেন্টের বেনিফিটটা তারা ওখানে রেখেছেন এবং মাস ভিত্তিতে অথবা 3 মাস ভিত্তিতে তারা মুনাফাটা নিয়েছেন, নিশ্চিন্ত থেকেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কমনলি যারা ডিপোজিট রাখে, যেমন ডিপিএস স্কিম, প্রত্যেক মাসে মাসে তারা যা কিছু সামান্য সঞ্চয় থাকে সেটা তারা ব্যাংকে জমা করেন। তারপরে যারা সামান্য কিছু ব্যবসা, ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে তাদের হাতে কিছু টাকা জমা থাকে, সেই টাকাগুলো দিয়ে তারা 3 মাস মেয়াদি করেন, কখনো 6 মাস মেয়াদি করেন, 1 বছর মেয়াদি করেন। অনেক সময় এগুলো তাদেরকে প্রিমেচিউর এনকেশও করতে হয়। প্রিমেচিউর এনকেশ করতে গেলে সেখানে তাদের তেমন দণ্ডসুদ সেখানে মাইনাস করতে হয় না। কিন্তু সঞ্চয়পত্রে, হ্যাঁ জি, সঞ্চয়পত্রে আপনারা জানেন যদি কোনো কারণে প্রিমেচিউর এনকেশ করতে হয় সেখানে কিন্তু অনেক বড় একটা দণ্ডসুদটা মাইনাস করতে হয় ইত্যাদি কারণে যারা একটা বিশেষ শ্রেণী সঞ্চয়পত্র কিনে তারাই শুধু ওখানে রাখে, বাকিরা কিন্তু সব ব্যাংকেই কমফোর্ট ফিল করে। এটা গেল একটা দিক। দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী প্রতিদিনই তাদের দৈনন্দিন জীবন প্রবাহের জন্য তারা ব্যাংকের সাথে যোগাযোগ রাখেন। তারা ব্যাংকে আসেন, তারা সেভিংসে কিছুটা জমা রাখেন, কারেন্টে কিছু টাকাটা থেকে যায়, তারপরে যদি সঞ্চয় থাকে সেগুলো তারা মেয়াদি আমানতে যায়। ফলে সঞ্চয়পত্রের ওই যে সুদ কমালো, সেই জন্য সেই টাকাটা চট করে ব্যাংকে চলে আসবে, এমনটি কতটুকু হবে এটা আগামী কিছুদিনের মধ্যেই সেটা জানা যাবে। নিশ্চয়তা সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ প্রতিফলনটা দেখতে একটু সময় পর্যন্ত নিশ্চয় অপেক্ষা করতে হবে। মোহাম্মদ মহসিন মিয়া, শর্মিন নীলর্মী, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি পরে আমরা আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিক খাতায় ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিক খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়
সঞ্চয়পত্রে মুনাফা কমালে ব্যাংকে আমানত বাড়বে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর শর্মিনী রমি, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। সেটি হচ্ছে সাধারণ মানুষ ও অবসরোত্তর নির্বিঘ্ন আর্থিক নিশ্চয়তার জন্য যে সঞ্চয়পত্র, যেখানে বেশ কিছু মানুষের আস্থার জায়গা, সেখানে আসলে মুনাফাটা যে কমালো তার প্রভাব কতটা পড়তে পারে বলে মনে করছেন? আপনি আপনার অনুষ্ঠানের শুরুতে বলেছেন যে পেনশনারদের যে স্কিম সেখানে সুদের হার কিছুটা কম। সেই প্রসঙ্গ থেকে আসি। আমাদের বয়সী যারা রয়েছেন, সিনিয়র সিটিজেন, তাদের জন্য সামাজিক সুরক্ষা একেবারেই নেই। আমরা যদি সাউথ এশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশের ট্যাক্স স্ট্রাকচার দেখি, আমাদের কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ আমরা নিজেরা আমাদের সোশ্যাল সিকিউরিটির জন্য কন্ট্রিবিউট করব, এইরকম হচ্ছে শূন্য। পৃথিবীর অনেক দেশ আছে এশিয়ার মধ্যে, যেমন মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, ভিয়েতনাম আছে, অনেক রাষ্ট্র আছে যারা কন্ট্রিবিউট করে। ফলে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য কিচ্ছু নাই, না আমরা কন্ট্রিবিউট করি, না গভর্নমেন্ট কন্ট্রিবিউট করে। সেই পরিস্থিতিতে পেনশনার কারা, অল্প ক্ষুদ্র সঞ্চয় যাদের রয়েছেন, সারা জীবন সরকারি চাকরি করেছেন, পেনশনে পেয়ে তারা অল্প কিছু টাকায় সংসারটা চালান। তো সেটা খুব দুঃখজনক যে এইটার উপরে যদি হাতটা পায়। আর তারপরে আমি একটু বলি, আমি খুব সাম্প্রতিক মে মাসে জেনারেল ইকোনমিক ডিভিশন প্ল্যানিং কমিশন যে আউটলুকটা প্রকাশ করছেন, খুবই আমরা সাধুবাদ জানাই, ওনারা প্রতি মাসে এই আউটলুকটা এখন প্রকাশ করছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আমাদের ইনফ্লেশন কমেছে, আমরা দেখতেও পাচ্ছি সেটা প্রায় 9.05%। কিন্তু আমাদের যে আমানতটা বেড়েছে, যে প্রসঙ্গে আজকে আলোচনা, সত্যি কথা যে পয়েন্ট টু পয়েন্ট হিসাব করলে আমানত বেড়েছে প্রায় 8.51%। তাহলে আপনার প্রশ্ন, তখন তো রেট কম ছিল না পেনশনের, তাহলে আমানতটা কেন বেড়েছে? আমানত বেড়েছে কারণ ধীরে ধীরে ক্রেতাদের ব্যাংকিং সিস্টেমের উপরে আস্থা ফেরত আসছে এবং রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। ফলে আমানতটা বেড়েছে, সুদের হার কমানোর সাথে কিন্তু তার সম্পর্ক ছিল না। আস্থা এবং রেমিটেন্সের সাথে এই সম্পর্কটা 8.5% মতো রয়েছে। আরেকটা জিনিস বলি সাথে সাথে, আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমেছে। অর্থাৎ আমি আমার প্রথম পর্বে যে কথাটা বলছিলাম, আমানত বাড়লো কিন্তু ব্যাংক ক্রেডিট দিতে পারছে না কারণ ব্যক্তি বিনিয়োগ নাই। তাহলে আমার অর্থনীতির কি কল্যাণ হচ্ছে? গভর্নমেন্ট বরোয়িং মে মাসে পয়েন্ট বেড়েছে। কেন বেড়েছে? কারণ আমার এনবিআর এর টার্গেট আমরা পূরণ করতে পারি নাই। দ্য স্লাগিশনেস, দ্য রেট অফ রেভিনিউ কালেকশন, রাইট? এবং আমরা জানি যে এনবিআর এর কি রেভিনিউ কালেকশনে তো আসলে একটা আকাশচুম্বী টার্গেট দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে। হ্যাঁ, মানে এবং এনবিআর এ এখন কি অবস্থা চলছে, প্রশাসনের কি হস্তক্ষেপ হচ্ছে, সেগুলো তো আমাদেরকে ভালো কোনো আউটলুক দেয় না, রাইট? আমরা নতুন অর্থ বছর শুরু করছি। ফলে আমার কাছে মনে হয় না যে আমানত বাড়বে সুদের হার কমালে। আমানত বাড়বে কারণ হচ্ছে আমি আমার টাকা তো আর কোথাও রাখতে পারছি না, আমি ক্যাপিটাল মার্কেটে রাখতে পারছি না, আমি নতুন কোনো ইনভেস্টমেন্টে যেতে পারছি না, তো ব্যাংকে ফেলে রাখলাম আর কি। আমার লোকসান হবে, কি করব? আমি ইলেকশন পর্যন্ত দেখবো। আমি এইভাবেই বুঝি, মানে অর্থনীতি হচ্ছে মানুষের মনস্তত্ত্ব বোঝা, আমি এইভাবেই দেখি। নিশ্চিত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন মোহাম্মদ মহসিন মিয়া। আসলে আস্থার জায়গাটা কই, কিভাবে ফিরিয়ে আনা যায়? আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হলে আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে। ব্যাংক সংস্কারের জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো যদিও ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। ব্যাংক সংস্কার করে দেশের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি এবং প্রবৃদ্ধি, এটা কতটুকু করা যাবে তা প্রশ্ন সাপেক্ষ। কারণ ব্যাংকিং ইনস্টিটিউশনস হচ্ছেন আসলে ইনস্ট্রুমেন্ট। কিসের ইনস্ট্রুমেন্ট? ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ব্যবসাকে বহুমুখী যাতে সুচারুরূপে করা যায় তার ইনস্ট্রুমেন্ট। ব্যবসা যদি দেশে বাড়ে, প্রবৃদ্ধি হয়, তাহলে অর্থনীতি গতিশীল হয়, জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়। জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হলে বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট বিজনেস, এটাকে বেগবান করতে হবে
এটাকে বহুমুখী করতে হবে। শুধু একমুখী দ্রব্য এক্সপোর্ট করে আমরা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করব, এটা কিন্তু দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। ফলশ্রুতিতে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করব ব্যবসা ক্ষেত্রে একটা বিশাল সংস্কার করা, কিভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি হতে পারে তার ব্যবস্থা করা, নতুনতর ব্যবসায়ী বা উদ্যোক্তা যারা আসছেন তাদেরকে কিভাবে সহযোগিতা করা যেতে পারে, তাদেরকে কি ধরনের ইনসেনটিভস দেওয়া যেতে পারে সেসব পরিকল্পনা করা। এগুলো যদি করা যেতে পারে বা করা যায়, ব্যবসায়িক প্রবৃদ্ধি ঘটে, তবেই দেশের অর্থনৈতিক মুক্তি সেটা সম্ভব, সমৃদ্ধি সেটা সম্ভব, এবং সামগ্রিকভাবে দেশের যে অগ্রগতি সেটা তখনই সম্ভব। আদারওয়াইজ এই স্থবিরতার মধ্য থেকে কিভাবে মুক্তি আসবে সেটা আমাদেরকে নতুন করে ভেবে দেখতে হবে। নিশ্চয়ই। ডক্টর শর্মিন নিলোর্মী, সংক্ষেপে একই প্রশ্ন আপনার কাছেও জানতে চাই, আসলে আস্থার জায়গাটা কিভাবে ফেরানো যায়, আপনার মতামত কি সংক্ষেপে? আমি মনে করি যে ব্যক্তি বিনিয়োগের যারা রয়েছেন তাদের এনার্জি সাপ্লাই একদম নিশ্চিত করাটা খুবই জরুরি, এবং তাদের বিনিয়োগ যে নিরাপদ থাকবে সেই ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ যে থাকবে না, সেই বিষয়টা আসলে রাজনৈতিকভাবে ফয়সালা খুবই দ্রুত, ইলেকশন হোক বা না হোক, অন্তত এই আস্থার জায়গাটা নিরাপত্তার সাথে নিশ্চিত করতে হবে। অত্যন্ত দারুণ কথা বলছে, অর্থাৎ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা। আসলে আমরা চাই অর্থনীতিটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকুক, যদিও একটা উন্নয়নটার পরিপূরক বলে অনেকে, কিন্তু সমান্তরাল আসলে আমরা কতটা রাখতে পারি সেটা আসলে প্রশ্নটা সেই তখনই প্রতিফলনটা দেখা যায় যখন রাজনৈতিক পট পরিবর্তনটা হয়। আসলে এবারও তার কোনো ব্যতিক্রম খুব একটা যে ঘটেছে তা বলা যায় না। মোহাম্মদ মোহসেন মি এবং ডক্টর শর্মিন নিলোর্মী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।